আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ট্রাম্প কেন ডক্টর ইউনূসের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান? নির্বাচন বিলম্ব হলে বিএনপির জনপ্রিয়তা কি কমবে? ভারতের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ, তবুও সম্পর্ক চায় মোদী সরকার। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। মূলত ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের পরামর্শেই এরকম আগ্রহ দেখাচ্ছে দেশটি। এরকম পরিস্থিতিতে ট্রাম্প তার দুজন বিশ্বস্ত কর্মকর্তাকে পাঠান বাংলাদেশে। তারা সরেজমিনে বাংলাদেশ ঘুরে এ নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করবেন প্রেসিডেন্টের কাছে। তাদের কাছে ডক্টর ইউনূসও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সেই দেশের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান তারা। এ সময় তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দলটি। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জেকস বন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবর্ষণের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক বলেন, আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরেন এবং পুরো দ্বিপক্ষীয় ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু করায় এবং পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে 90 দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা তার বাণিজ্য কর্মসূচিকে সমর্থন করার কাজ অব্যাহত রেখেছি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, বিএনপির একটা শঙ্কা হচ্ছে যত ইলেকশন দেরি হবে বিএনপির মাঠ পর্যায়ে জনপ্রিয়তা তত কমবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সারওয়ার তুষার বলেন, তার কারণ হচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা যদিও কেন্দ্র থেকে একটা আন্তরিকতা দেখা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্র একটি আন্তরিক ভূমিকা রাখছে, তবুও সারা দেশে যেভাবে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে তাতে একটা উদ্বেগ আছে। এসব ঘটনা এত নির্বিচ্ছিন্নভাবে ঘটছে যে বাস্তবতা হচ্ছে এগুলো মহামারী আকারে রূপ নিয়েছে। তিনি বলেন, ফলে বিএনপির দিক থেকে একটা উদ্বেগ আছে যে ইলেকশন দেরিতে হলে তাদের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে। কারণ ইন দ্য মিন টাইম জামাত ইসলামী কাজ করছে, এনসিপি নতুন দল হিসেবে এন্ট্রি নিয়েছে, গণঅধিকার পরিষদও সক্রিয়, ফলে এবারের ইলেকশন গিভেন না। তারেক রহমান 2-3 মাস আগেই বলেছিলেন এবার অনেক সুইং ভোট, অনেক হিসাব থাকবে। সেসব হিসাব থেকেই বিএনপির এই উদ্বেগ। সরকারের বক্তব্য প্রসঙ্গে সারওয়ার তুষার বলেন, দেখুন, সরকার কিন্তু এটা বলেনি যে ডিসেম্বরে ইলেকশন হবে না। তারা বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় হবে, ডিসেম্বরও তো পরে এর মধ্যে। আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে ডিসেম্বরে ইলেকশন করুক, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তবে আমরা যে কথাগুলো বলছি এসিওরেন্স চাইছি, কারণ এবারের ইলেকশনের এজেন্ডা হচ্ছে সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনটা করে ফেলাটাই এক ধরনের সংস্কার। সারওয়ার তুষার বলেন, অনেকে বলেছেন নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, কিন্তু এটা নিয়ে 2 স্তরের সমস্যা আছে। একটা হচ্ছে কমিটমেন্ট, আরেকটা হচ্ছে পদ্ধতিগত। কিছু সংস্কার তো এই সরকার অধ্যাদেশ দিয়েই করতে পারে, যেগুলো সংবিধানের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। পরবর্তী সরকার এসে সেগুলোকে অনুমোদন করবে। আর সংবিধান যেহেতু একটি মৌলিক নথি, আপনি এটা সংসদে গিয়ে সরাসরি পরিবর্তন করতে পারবেন না। সংবিধান সংস্কার করতে হলে গণভোট করতে হবে অথবা গণপরিষদ নির্বাচনে যেতে হবে, যেটা আমাদের জাতীয় ঐক্যমঞ্চের স্প্রেডশিটে বলা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রস্তাব খুবই সহজ, আগামী নির্বাচিত বডি একযোগে গণপরিষদ এবং আইনসভা হিসেবে কাজ করবে। পৃথিবীর অনেক দেশে এটা ঘটেছে, এই অঞ্চলেও অনেক দৃষ্টান্ত রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিএনপির কাছ থেকে আমরা এ বিষয়ে খুবই ইতিবাচক সাড়া পাইনি। তারা যে যুক্তি দিচ্ছে তা ধোপে টেকে না। তারা বলছে এটা তো একেবারে নতুন দেশ নয়, নতুন সংবিধান নয়, তাহলে কেন লাগবে?
আমরা বলছি পৃথিবীতে অনেক দেশ আছে যারা প্রয়োজনে 4-5 বার গণপরিষদ নির্বাচন করেছে। যদি মনে হয় এই কনস্টিটিউশনে আর কিছু হচ্ছে না, তাহলে করতেই হবে। তিনি বলেন, এই 31 দফা ফ্যাসিবাদের সময় এসেছে এবং বিএনপি এখন যেভাবে সংস্কারের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে সেটা ইতিহাসকে সরলীকরণ। আমরা তো গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং অনেক অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা জানি কিভাবে সংস্কার প্রক্রিয়াটি এসেছে। প্রথমে গণতন্ত্র মঞ্চের 14 দফা, তারপর বিএনপির 27 দফা, তারপর 31 দফা, আবার গণতন্ত্র মঞ্চের নিজস্ব 31 দফা। বিএনপি এখন বলছে তারা সবার আগে সংস্কার বলেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সমস্ত ছোট ছোট দলই আগে সংবিধান নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপি আগে কখনো এসব প্রশ্ন তোলে নাই। সারওয়ার তুষার বলেন, গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাসদ, রব-ভাইয়ের দল সবাই কিন্তু 72-এর সংবিধান নিয়ে অনেক সমালোচনামূলক প্রশ্ন তুলেছে। মূল সমস্যা হচ্ছে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এটা শুধু গত 16 বছরে না, বরং 72-এর সংবিধানের গোড়ার সমস্যা। এখানে প্রধান নির্বাহীকে কোনোভাবেই আটকে রাখার ব্যবস্থা নেই। ইলেকশন কমিশন ভাগ্য নির্ধারণ করে না। প্রধান নির্বাহীর হাতে কতটা ক্ষমতা, তার ইন্টেনশন কি, সে অনুযায়ী নির্বাচন পরিবর্তন হয়। তিনি বলেন, মূল সংস্কারটাই যদি বিএনপি বিরোধিতা করে, তাহলে অন্য সব সংস্কারে একমত হয়েও লাভ নেই। প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে, নারী আসন কয়টা থাকবে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকবে কি না, নিয়োগ কে দেবে, এসব হচ্ছে খুবই মৌলিক প্রশ্ন। যদি নিয়োগ আপনার হাতে থাকে, আপনি প্রধান নির্বাহী হন, তাহলে আপনি বললেন, আমি তো বিচার বিভাগের সংস্কার চাই, দুদকের সংস্কার চাই, ইসির সংস্কার চাই। কিন্তু প্রতিষ্ঠানগুলোর নিয়োগ যদি আপনার হাতেই থাকে, তাহলে সংস্কার টিকবে না। সুতরাং ফান্ডামেন্টাল সংস্কার হচ্ছে সংবিধান সংস্কার। এতে বিএনপি সম্মত না হলে সংস্কারের দাবিও অমূলক হয়ে যায়। ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানের কিছু পণ্যও রয়েছে। দুই দেশের ব্যবসা বাণিজ্য টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। গত রোববার প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস উইং। মঙ্গলবার তথ্য জানায় এনবিআর। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অদৃশ্য টানাপোড়েন চলছে। এর প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্যে। এরই মধ্যে গত 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার। 2020 সালের 29 জুন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত। এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট করতে পারবে না। তবে নেপাল, ভুটানে স্থলপথে ট্রানজিট নিয়ে পণ্য পাঠানোয় জটিলতা থাকছে না। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া পণ্যগুলো হলো ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেইনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স। তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।